লেখিকা রাখি চক্রবর্তীর মধ্যবিত্তের স্বপ্ন। স্কুলে বেশ ভালো ছেলে বলেই পরিচিতি অভির। বাবা সুবীর বেসরকারি অফিসের লোয়ার ডিভিশন ক্লার্ক। উত্তর কলকাতায় ভাড়া বাড়িতে থাকেন ওনার একমাত্র ছেলে অভি। কলকাতায় স্ত্রী আর ছেলেকে নিয়ে অনেক বছর আছেন সুবীর বাবু। অভি পাড়ারই একটা সরকারি স্কুলে পড়ে। মাধ্যমিকে বেশ ভালোই রেজাল্ট ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক নিয়ে ততটা ভরসা নেই অভির। যদিও অভির ইচ্ছে ও জয়েন্টে পড়বে। মধ্যবিত্ত বাবা সাংসারিক দায় দায়িত্ব সামলে উচ্চ মাধ্যমিকের জন্য সব বিষয়ের গৃহশিক্ষক রাখলেও জয়েন্টের জন্য আলাদা করে কোচিং সেন্টারে ভর্তি করতে পারেননি। কি করেই বা পারবেন? যে মুহূর্তে অভির কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা, সেই মুহূর্তেই গ্রামের বাড়িতে অভির ঠাকুমা অসুস্থ হলেন। একমাত্র ছেলে সুবীর বাবুর ওপর সব দায়। প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল। অভির আর স্পেশাল কোচিংয়ে ভর্তি হওয়া হলো না। অভির মা কাবেরী দেবী একেবারে সাদামাটা মধ্যবিত্ত মহিলা। বাড়ির সব কাজ একা হাতে সামলান। ওসব কাজের লোক রাখার কথা ভাবতেও পারেন না। ওনার আর সুবীর বাবুর একটাই আশা, যদি অভি জীবনে দাঁড়ায় তাহলে হয়তো তাদের দিন ফিরবে। আজ জয়েন্টের রেজাল্ট, সপ্তাহখানেক পরে উচ্চ মাধ্যমিকেরটা বেরোবে। দুরু দুরু বুকে অধীর আগ্রহে অপেক্ষা সবার। রেজাল্ট কি হয়? অভি, আজ জয়েন্টের রেজাল্ট তো, ওঠ। ছেলেকে ডেকে তোলেন সুবীর বাবু। উঠছি বাবা, রেজাল্ট 3টের আগে বেরোবে না। যথাসময়ে রেজাল্ট বেরোলো। অভির র্যাঙ্ক 13,679। এই বাজারে খুব খারাপ হয়তো নয়, আবার খুব ভালোও যে নয়। সরকারি কোনো জায়গায় যে অভি পাবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর বেসরকারি জায়গায় পেলে সুবীরবাবু পড়াতে পারবেন কি? 52 বছর বয়সে মাস মাইনে 24,000 টাকা, তার মধ্যে গ্রামের বাড়িতেও পাঠাতে হয়। 1 সপ্তাহ পর উচ্চ মাধ্যমিকও বেরোলো। অভির প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 375, অর্থাৎ 75%। এখানেও তাই। খারাপ না হলেও এই নম্বরে বাজারে খুব ভালোও বলা যায় না। শোনো না, কাবেরী দেবী ডাকলেন সুবীর বাবুকে। বলছি, অভির তো ইচ্ছে জয়েন্টেই পড়বে, তুমি কি বলো? হ্যাঁ, আমাকেও বলছিল, কিন্তু ও যে কলেজে পেয়েছে তাতে প্রত্যেক সেমিস্টারে 75,000 করে খরচ। এত টাকা আমি পাবো কোথায়? আমি কত পাই তুমি তো খুব ভালো করে জানো। কলকাতায় 20 বছর থেকেও একটা বাড়ি করতে পারলাম না। আমাদের তো জমি জায়গাও নেই যে সেসব বেচে পড়াবো কাবেরী। আমার তো মনে হয় ও জেনারেল লাইনেই পড়ুক, পরে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিক, যদি কপালে একটাই লাগে। কিন্তু ছেলে যে জেদ ধরে বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। আর 16 দিন পর ভর্তি। ওর জেদ, ও পড়লে ইঞ্জিনিয়ারিংই পড়বে, না হলে আর পড়বে না। এ কি অন্যায় দাবি বলো তো কাবেরী? 75,000 একটা সেমিস্টারে, মানে 75 গুণ 8, প্রায় 6 লাখ টাকা খরচ। এরপরেও আনুষঙ্গিক খরচ আছে, সব মিলিয়ে ধরো 7 লাখ। এত টাকা আমি পাবো কোথায় কাবেরী? অভি বাড়িতেই আছে, তুমি একটু কথা বলো ওর সাথে। অগত্যা সুবীরবাবু গেলেন অভির সাথে কথা বলতে। 2 কামরার ছোট্ট বাড়ি। সুবীরবাবু ঢুকে দেখেন অভি বিছানায় শুয়ে। মাথায় হাত রাখলেন অভির। অভি, তোর মা বলছিল তুই ইঞ্জিনিয়ারিং পড়তে চাস? হ্যাঁ বাবা, আমার যে কত পেছনে র্যাঙ্ক, তাও লোকে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর তুমি বলছো আমায় জেনারেল পড়তে? আমি কিছুতে জেনারেল লাইনে পড়বো না বাবা। অভি বাবা, তুই তো কলকাতার কলেজে পাসনি, তোকে হস্টেলে থাকতে হবে। থাকা খাওয়ার একটা খরচ আছে, তাছাড়াও প্রত্যেক সেমিস্টারে 75,000 কোথা থেকে দেব বাবা? বাবা, আমি যে র্যাঙ্ক করেছি সম্পূর্ণ নিজে পড়ে করেছি। আমার সব বন্ধুর আলাদা করে জয়েন্টের কোচিং ছিল, আর এখন তুমি বলছো পড়াতে পারবে না? সরকারি কলেজে কটা সিট? ও তো 2000-এর মধ্যেই শেষ হয়ে যাবে। আর জেনারেল লাইনে যে পড়তে বলছো, তাতে কিছু খরচ কম নাকি? পড়ার খরচ কম হলেও একটা সরকারি চাকরি পেতে ওই 7 থেকে 8 লাখ টাকাই খরচ। সেই তখনই যদি করবে, সেটা এখনই করো, অভি বলে বাবাকে। অভি, তবু তো সেটা 4 বছর পর। আর দেখ,
আমি তো চারদিকে শুনছি ইঞ্জিনিয়ারিং পড়েও কিন্তু চাকরি পাচ্ছে না বাবা, বা পেলেও খুব কম টাকার মাইনে। অত টাকা দিয়ে পড়ে ওই কটা টাকা রোজগার করেই কি লাভ বল? তাহলে আর কি, পড়াতেই হবে না। অভি রাগ করে বলে। সুবীরবাবু বলেন, বেশ, এত করে বলছিস যখন, চল একবার ব্যাংক লোনের জন্য কথা বলি, দেখি যদি পাওয়া যায়। মধ্যবিত্ত অভি অনেক আশা করে বাবাকে নিয়ে ব্যাংকে গেল। ভাবে লোনটা পাস হয়ে গেলে আর ভাবতে হবে না, ও ইঞ্জিনিয়ারিং এই ভর্তি হতে পারবে। ম্যানেজার অভির বাবার পে স্লিপ আর অভির রেজাল্টটা নিয়ে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর ওদের ডাক পড়ে, আসুন বসুন। সুবীরবাবু উদ্দেশ্যে বলেন, ব্যাংক ম্যানেজার, আপনি 7 লাখ টাকা লোন চেয়েছেন তাই তো? মাথা নেড়ে হ্যাঁ বলেন সুবীরবাবু। ছেলের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি একটু ব্যবস্থা হতো খুব ভালো হতো আর কি। তা মর্টগেজ কি রাখবেন? বাড়ি দলিল বা জমি জমা কিছু আছে? না, সেরকম কিছু আমার তো নেই, এটা তো এডুকেশন লোন। হলেও মর্টগেজ তো কিছু রাখতে হবে, আমরা না হলে লোন দেব কি করে? আরও একটা ব্যাপার আছে, ওর যা র্যাঙ্ক তাতে আপনাকে ভালো অ্যামাউন্ট মর্টগেজ রাখতে হবে। ও রেজাল্ট আটকে রাখলেও আমরা 3 লাখ অবধি লোন দিতে পারি, কিন্তু তার ইন্টারেস্টও ভালো, প্রায় 10%। আপনি পারবেন তো? 3 লক্ষ দিলে তো পড়াতেই পারবো না স্যার। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে যে কলেজে পেয়েছে ওখান থেকে আমার এক আত্মীয় পাশ করেছে এই বছর। ক্যাম্পাসিং কিন্তু হয় না ওখানে, অফ ক্যাম্পাস পেতে হবে চাকরি। সেও খুব বেশি টাকার নয়, খুব বেশি হলে 15,000-এর মতো পাবে প্রথমে। ওই টাকায় ও লোন শোধ করবে না নিজের খরচ চালাবে? তার চেয়ে ওকে বলুন জেনারেল লাইনে পড়তে, কপালে থাকলে ওখান থেকেও একটা চাকরি জুটে যাবে। তাই তো বলছি স্যার, আমরা ছাপোষা মানুষ, অত টাকা দিয়ে কি করে পড়াবো? ছেলে শুনছে কোথায়? সুবীরবাবু বলেন, বেশ, তাহলে শুনুন, ব্যাংক মোটামুটি খুব বেশি হলে 4 লাখ টাকা লোন দেবে। তার জন্য আপনাকে 8 লাখ টাকার সম্পত্তি মর্টগেজ রাখতে হবে, সঙ্গে একজন গ্যারেন্টার। এবার আপনি এখন ভর্তির সময় 1.5 লাখ মতো পাবেন, বাকিটা পরে সেমিস্টার যেমন হবে তেমন। আপনি রাজি থাকলে সব ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিন। মাথা নেড়ে চলে গেলেন সুবীরবাবু। মাথায় আকাশ ভেঙে পড়েছে ওনার আর অভির। 8 লাখ টাকার সম্পত্তি কোথায় পাবেন? গ্রামের একটা বাড়ি আছে, সেটাও মায়ের নামে। উনি আবার ওনার অবিবাহিতা দিদি আছেন, আর সেটার মূল্য খুব বেশি হলে 2 থেকে 3 লাখ। কটা ফিক্সড আছে বটে, সেটাও খুব বেশি হলে 1.5 লাখ। সব মিলিয়েও তো 8 লাখ হবে না তাহলে? ব্যাংক থেকে ফেরার সময় খানিকটা জোর করে সুবীরবাবু জেনারেল স্ট্রিমের জন্য ফর্ম তুলে আনলেন, অভির আপত্তি সত্ত্বেও। পরের দিন অফিসে যাবার সময় ফর্মটা জমাও দিয়ে এলেন। উনি জানেন অভি রসায়ন পছন্দ করে, তাই নিজেই রসায়ন অনার্সের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এলেন। সহকর্মীদের পরামর্শে কলকাতার আরও কটা কলেজে রসায়নের আবেদনপত্র জমা দিয়ে দিলেন সুবীরবাবু। রাতে খেতে বসে খুব মোলায়েম স্বরেই অভিকে বোঝাতে শুরু করলেন সুবীরবাবু, কিন্তু তার ফল যে এত মারাত্মক হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। অভি, তুই তো শুনলি বাবা, ম্যানেজার কি বললেন? 8 লাখ টাকার সম্পত্তি আমার তো নেই বাবা, আর 4 লাখ টাকা পেয়েও তো তোর পড়া হবে না। আমার তো বাকি টাকা জোগাড় করার ক্ষমতাই নেই। তাই বলি কি বাবা, তুই জেনারেলেই এবছরে ভর্তি হয়ে যা, দরকার হয় পরের বছর না হয় আরও ভালো করে কোচিং নিয়ে জয়েন্টে বসিস। যদি সরকারি জায়গায় পাস, না হয় পড়বি। একটা বছর নষ্ট হলে হবে, এ বছরটা ছেড়ে দে বাবা, মন খারাপ করিস না। শান্তশিষ্ট অভি ভীষণ রেগে গেল, ভাতের থালা সরিয়ে দিয়ে উঠে পড়ল। নেই নেই আর নেই, কেন শুনতে হবে আমায় এসব? এত পরিশ্রম করার পরেও তোমাদের একটাই কথা, নেই, টাকা নেই। ভালো জামা কাপড় নেই, একটা ভালো ফোন নেই, ইন্টারনেট নেই। শুধু নেই এর মধ্যে আমি থাকবো কেন? আমার কত বন্ধুরা আমার যে কত পেছনে র্যাঙ্ক করেও ইঞ্জিনিয়ারিং পড়বে, আর
ভর্তি হতে পারবো না? কেন? না বাবা, একটা পাতি বেসরকারি অফিসের ক্লার্ক। তুমি কি চাও আমার জীবনটাও তোমার মতো হোক? প্রথমেই তোমরা কি হিসেব করলে? না বেরিয়ে ভালো চাকরি নেই, খুব বেশি মাইনে দেয় না। শোনো, প্রথমে অত আশা করা যায় না, বুঝলে? মাইনে আস্তে আস্তে বাড়ে, প্রথমে বাড়ি থেকে সাপোর্ট দিতে হয়। এতই যখন নেই তখন সন্তানের জন্ম দিতে গিয়েছিলে কেন? শোনো বাবা, আমি কিছুতেই জেনারেল লাইনে পড়বো না। তুমি ইঞ্জিনিয়ারিং পড়াতে পারলে পড়বো, না পারলে উচ্চ মাধ্যমিক পাশ হয়েই থাকবো, এই আমার শেষ কথা। শান্ত অভির এহেন আচরণ দেখে কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন সুবীর বাবুও। অভি, দেখ, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার পক্ষে এত খরচ করে পড়ানো সম্ভব না। এরপর তুমি যদি মনে করে থাকো পড়বেই না, সেটা তোমার ব্যক্তিগত মত। ভাতের থালা ছুঁড়ে দিয়ে ঘরে চলে গেল অভি। কাবেরী দেবী আর সুবীর বাবু বন্ধ দরজার ওপার থেকে ছেলের কান্নার আওয়াজ পান। চোখের জল বাঁধ মানে না তাদেরও। সন্তানকে কাঁদতে দেখে মা বাবা যে আরও বেশি কাঁদে। পরের দিন অফিসে বেশ ঘাড় গুজেই কাজ করছিলেন সুবীর বাবু। কাল ছেলের সাথে অশান্তির পর থেকেই মনটা ভালো নেই, তাই আজ সকালেই অফিস চলে এসেছেন। বেলা 10টা নাগাদ কাবেরী দেবীর ফোন। হ্যাঁ বলো, এখন ফোন করলে যে? শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি এসো। তুমি বেরোবার পর অভিকে আমি অনেক ডাকলাম, ও দরজা খুলল না। কিছুক্ষণ পর আমি ভয় পেয়ে ক্লাবের ছেলেগুলোকে ডাকি, ওরা দরজা ভেঙে অভিকে উদ্ধার করেছে। অভি বিষ খেয়েছে, ওরাই ওকে সামনে নার্সিংহোমে নিয়ে গেছে। কাঁদতে কাঁদতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন কাবেরী দেবী। সুবীরবাবু পাথর, কি বলবেন বুঝে পাচ্ছেন না, তবুও অন্তিম আশঙ্কার প্রশ্নটা করেই ফেললেন। অভি কি বেঁচে আছে এখনো কাবেরী? কি বলছো এসব? এসব কথা মুখে আনবে না। হ্যাঁ, এখনো বেঁচে আছে, ওরা নিয়ে গেছে তো অভিকে। তুমি শুধু বাড়ি এসো তাড়াতাড়ি। কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে পাড়ার নার্সিংহোমে দৌড়ান সুবীরবাবু। ওখানে জানায় অভিকে ওয়াশ করা হয়েছে, কিন্তু জ্ঞান এখনো আসেনি। ও বেশ ভালো রকম পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েছে, তাই এখনো আইসিইউতেই আছে। অভি পাড়ায় বেশ ভালো ছেলে ছিল বলে পাড়ার ছেলেরাই ওকে ভর্তি করেছে। সিকিউরিটিটা ওরাই পার্টি ফান্ড থেকে জোগাড় করেছে, কিন্তু বিল এখন প্রায় 1.5 লাখ। এবারে নার্সিংহোম কর্তৃপক্ষ চাপ দেয় টাকার জন্য। অগত্যা জমানো 2টো ফিক্সড ডিপোজিটের দিকেই হাত বাড়ান সুবীরবাবু। আরও একদিন পর জ্ঞান আসে অভির। জ্ঞান আসে বটে, কিন্তু কোনো কথা বলে না। পাথরের মতো বসে থাকে নার্সিংহোমের বেডে। কিছুটা বাধ্য হয়েই ওদের সাইকোলজিস্ট রত্না মিত্রর সঙ্গে কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ। রত্নাদি আসেন অভিকে দেখতে 3 দিন পর। কেমন আছো আজ অভি? রত্নাদি জিজ্ঞেস করেন। পাশে পাথরের মতো বসে কাবেরী দেবী। মাথা নেড়ে হ্যাঁ বলে অভি, কিন্তু কোনো কথা বলে না। তুমি অতগুলো ঘুমের ওষুধ কি করে পেলে অভি? কোনো দোকানের তো প্রেসক্রিপশন ছাড়া অত ওষুধ দেওয়ার কথা নয়। তাও চুপ অভি। এবারে রত্নাদি একটু অন্য রকম বুদ্ধি করেন। দেখো অভি, তুমি জানো কি না আমি জানি না, কিন্তু আত্মহত্যা করতে যাওয়াটা আইনত অপরাধ। আমাদের নার্সিংহোম থেকে কিন্তু পুলিশে খবর দেওয়া হয়েছে, মানে আমরা দিতে বাধ্য। ওরা কিন্তু কিছুক্ষণ পরেই আসবে তোমায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওরা যদি তোমার উত্তরে সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু তোমায় থানায় নিয়ে যাবে। তার চেয়ে তুমি আগে আমায় বলো তুমি কেন এই কাজ করেছো এবং কেমন করে করেছো। আমি পুলিশকে বলবো। যদি ওদের আমি বোঝাতে পারি তাহলে হয়তো ওরা আর আসবে না, কিন্তু তার জন্য আমার সব তথ্য প্রয়োজন। এবারে অভি তাকায় রত্নাদির দিকে। আমি আর বাঁচতে চাই না, আমি স্বেচ্ছায় যেতে চাই পৃথিবী ছেড়ে। এর জন্য কেউ দায়ী নয়। কিন্তু তা তো তুমি করতে পারো না অভি। তোমার জীবন স্বেচ্ছায় শেষ করবার অধিকার যে তোমার নেই।
রত্নাদি বললেন। এবারে কথা শুরু করে অভি। এত লোক যে ট্রেনে ঝাঁপ দিচ্ছে বা বিষ খেয়ে মরছে, তাদের কোনো জেলে ভরতে পেরেছেন আপনারা? রত্নাদি বোঝেন এবারে আস্তে আস্তে বাকশক্তি ফিরছে অভির। উত্তর দেন, না, আমরা হয়তো কোনো কিছুই করতে পারি না, কারণ তাদের মৃত্যু হয়। কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা হয়নি অভি। তুমি মরতে পারোনি, বেঁচে গেছো, তাই তোমার ক্ষেত্রে বিচার যে আলাদা হবে অভি। সেই সব কিছুতেই আমার কপাল খারাপ। জয়েন্টে চান্স পেয়েও পড়তে পারলাম না, মরতে চেয়েও মরতে পারলাম না। আমি সব সময় যেন ভাগ্যের খেলার পুতুল। এভাবে কেন ভাবছো অভি? হয়তো তোমারই ভাগ্য সুপ্রসন্ন, তাই মৃত্যু ঘটল না তোমার। এবারে বলো, কেন তোমার মরতে ইচ্ছে করলো? আর কিভাবে তুমি অত ওষুধ জোগাড় করলে? কেন মরতে চেয়েছি তা তো আপনি এতক্ষণে জেনেই গেছেন নিশ্চয়ই। মায়ের দিকে আঙুল দেখিয়ে বলে অভি। এরা বলেনি আপনাকে এখনো? আর কিভাবে করলাম সেটা বলি। প্রেসক্রিপশন আমার বন্ধুর বাবার, ওটা একটা জেরক্স করিয়ে নিয়েছিলাম, আর ওষুধের ফাইল জোগাড় করেছিলাম কলকাতার বিভিন্ন দোকান থেকে, কোনো একটা দোকান থেকে নয়। বেশ কাট উত্তর দেয় অভি। রত্নাদি বুঝতে পারে অভির অভিমানের প্রকাশ ঘটছে, মানে এবার একটা ধাক্কা দেওয়া যেতে পারে। আচ্ছা অভি, তুমি যে এই কাজটা করলে তার জন্য তোমার বাবার কত টাকা খরচ হয়েছে তুমি জানো? 1.5 লাখ টাকা। ওনার জীবনের একমাত্র সম্বল, 2টো ফিক্সড ডিপোজিট উনি ভাঙিয়ে দিয়েছেন। এক মুহূর্ত ভাবেননি। কেন জানো? কারণ ওনার কাছে টাকার চেয়ে তোমার জীবন অনেক বেশি দামি। একদমই না। তাহলে উনি ঘটি বাটি বিক্রি করেও আমাকে পড়ানোর কথা ভাবতেন ম্যাডাম। অভি, তোমার মতো বুদ্ধিমান ছেলে কি বলছো? ঘটি বাটি বিক্রি করে যদি তোমার পড়ার খরচ উঠত, উনি সেটাও করতেন। কিন্তু তা তো হবে না। ঘটি বাটি কেন, তুমি ওনাকে বিক্রি করলেও প্রয়োজনীয় টাকা পাবে না। এটা তো তোমায় বুঝতে হবে অভি। বুঝি তো, সেই জন্যই তো এই জীবন রাখতে চাইনি। হাসেন রত্নাদি। অভি, মজার কথা কি জানো? আমরা মধ্যবিত্ত। ওই যে তুমি বললে অনেক কিছু নেই, হ্যাঁ ঠিক, অনেক কিছু নেই আমাদের। আর এই নেইয়ের মধ্যে দিয়েই অভিদের ঘুরে দাঁড়াতে হয়। কোনো কোনো অভিরা পারে, কোনো কোনো অভিরা পারে না, তবু আশা নিয়েই বাঁচতে হয়। এটাই জীবন অভি। জানো অভি, যখন আরও বড় হবে দেখবে তোমার চেয়ে অনেক কম মেধার ছেলে হয়তো টাকার জোরে বিদেশে পড়তে গেল। ওকে দেখে হিংসে করলে হবে না, তোমাকে তোমার মতো করেই এগিয়ে যেতে হবে। আরও একটা কথা বলি অভি তোমায়, আমাদের মধ্যবিত্তদের এত নেইয়ের মধ্যেও কি আছে জানো অভি? পরস্পরের প্রতি ভালোবাসা। আর সেই কারণেই তোমার বাবা শুধু তোমাকে বাঁচাতে তার শেষ সম্বলটা তুলে দিতে দুবার ভাবেননি। উচ্চবিত্তদের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তারা একে অপরকে এত ভালোবাসতে পারে না। দেখুন ম্যাডাম, বাবা বুঝছে না, জেনারেল লাইনে আজকাল আর কোনো চাকরি নেই। আর সরকারি চাকরি, ওই সোনার পাথর বাটি পেলেও 7 থেকে 8 লাখ ঘুষ ছাড়া হবে না। কি করব পড়ে? চিকিৎসা থেকে স্বাস্থ্য, এখন সবই কিনতে হয়। পয়সা আছে যার, ডিগ্রি তার। আপনাদেরকেই দেখুন না ম্যাডাম, সামান্য ঘুমের ওষুধ খেয়ে মরা থেকে বাঁচানোর খরচ 1.5 লাখ। অভি, তোমার একটা কথাও ভুল বা মিথ্যে আমি তো বলছি না। হ্যাঁ সত্যি, সরকারি চাকরি পাওয়া এখন শক্ত। কিন্তু তোমাকে সরকারি চাকরি করতে হবে কে বলছে? তুমি তো বেসরকারি চাকরিও করতে পারো। ইঞ্জিনিয়ারিং পড়লেও তো তুমি তাই করতে। হ্যাঁ করতাম, কিন্তু তাতে মাইনে বেশি পেতাম, একদিনে না হোক কয়েক বছরে। তুমি যোগ্য হলে এখানেও তাই পাবে অভি। তোমাকে একটা ভালো খবর দেওয়াই হয়নি। শোনো, কলকাতার এক নামী কলেজে রসায়ন অনার্স তোমাকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে বলেছে। এই সুযোগ তুমি ছাড়বে কেন? কটা ছেলে রসায়নে 98 পায়। ওরা তো রসায়নে তোমার নম্বর দেখে তোমার বাবাকে ফোনে জানান এই ভালো খবরটা। আর আরও একটা কথা বলি,
এই কলেজগুলোতে কিন্তু তোমার বাবা তোমার হয়ে আবেদন করে এসেছিলেন, তুমি কিন্তু যাওনি। আপনি সত্যি বলছেন? অত ভালো কলেজে আমার নাম উঠেছে? ওঠার তো কথা নয়। আর ওই কলেজটিতে খরচ কিন্তু খুব কম নয়। হ্যাঁ, তোমার টোটাল মার্কস হয়তো এত বেশি না, কিন্তু ওই যে বললাম, তোমার রসায়নের নম্বরের ভিত্তিতেই তোমার সুযোগ হয়েছে। আর তোমার বাবার ইচ্ছা তুমি ওখানেই পড়ো। খরচটা উনি সামলে নেবেন বলেছেন। এবারে পাড়ার বেশ কিছু ছেলে বলে ওঠে, তুই একদম ভাবিস না অভি, তুই এত ভালো, তোর পড়া আটকাবে না, দরকার হয় আমরা তোকে কিছু টিউশন জুটিয়ে দেব, তুই করিস, তারপরেও টাকা লাগলে ঠিক পার্টি ফান্ড থেকে ম্যানেজ করে দেব। এবারে রত্নাদি বলেন, দেখেছো অভি, কত মানুষ তোমায় ভালোবাসে, আর তুমি এই সব ছেড়ে মরতে গেছিলে। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। কিন্তু অভি, তোমাকে আরও একটা কথা বলি, মধ্যবিত্তদের কিন্তু সব মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, আর সেটাই জীবন। তুমি হয়তো মনের মতো চাকরি নাও পেতে পারো, বা তোমার সঙ্গে তোমার প্রেমিকার বিয়ে নাও হতে পারে, কিন্তু তুমি যা পাবে তাকে নিয়ে চলাটাই জীবন। আর দেখবে, মানাতে মানাতে তুমি ওই চাকরিটাকে বা ওই মেয়েটিকে কখন ভালোবেসে ফেলেছ। আমরা যে শুধু মধ্যবিত্ত নয় অভি, মধ্যচিত্তও বটে। নার্সিংহোম থেকে বেরিয়ে প্রথম কথা বলে অভি বাবার সাথে, একটা ট্যাক্সি ডাকো বাবা, কলেজে ভর্তি হয়ে আসি। এত নামি কলেজে ডিরেক্ট অ্যাডমিশনের সুযোগ বেশি দিন ফেলে রাখা ঠিক নয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।